नमस्कार बंधुरा आमी सहेली अलौकिक जरिर आरेकटी आसरे तोमादेर आबारो स्वागत जानाচ্ছি। बंधुरा आजके এই ঘটনা পাঠিয়েছেন উর্বশীদি। উর্বশীদি বললেন যে কদিন ধরে স্টেশনের ঘটনা দেখছি তোমার চ্যানেলে অনেকেই এসে বলছেন। আমি বললাম যে আমারও তো একটা ঘটনা আছে। তেমন কেউ স্টেশনের ঘটনা আগে খুব একটা পাঠাতো না, বাড়ির ঘটনা এগুলোই বেশি বলতো, আমি ওই জন্য পাঠাইনি, জানি না কেমন লাগবে। উনি বললেন আমি ভয়েস করে পাঠাচ্ছি, আমি অতভাবে টাইপ করতে পারি না। বলছেন আমার নিজের বোনের স্বামী, তার ঘটনাটা 2020-তে, তখন করোনা এসে গেছে, কিন্তু সবে দিল্লির ওখানটাতে স্টার্ট হয়েছে, মানে বুঝতে পারছো গরমকালের ওই থালা বাজানো হলো ওই সময়টার পরপরই বলছেন, বলে অত তো ডেট মনে নেই, ওই সময়টার মাঝামাঝি একটা সময় করোনা একটা রোগ এসছে, এরকম একটা শুরু হয়েছে, তো পুরোপুরি লকডাউন তখন স্টার্ট হয়নি। বলছি করোনাতে মানুষ মারা গেছিল প্রচুর, কিন্তু কতজন যে আরও কত কিছুতে মারা গেছে তা যদি মানুষেরা জানতো। তো ওই সময় বলছে করোনা আসছে এমন একটা রোগ, সবাই শেষ হয়ে যাবে। আর একটু যেখানে মানে গ্রাম সাইডে না এসব কথা প্রচণ্ড চলে। উর্বশীদি পেশায় একজন গৃহপরিচারিকা বর্তমানে, তখন ওই সময়টা উনি আয়ার কাজ করতেন। যে পেশেন্টের বাড়ি কাজ করতেন তার বাড়িতে উনি প্রথম ঘটনাটা বলেছিলেন যে এরম আমার সর্বনাশ হয়ে গেল। তারপর লকডাউন আসার পর ওনার কাজ বন্ধ হয়ে যায়, উনি বাড়িতেই ছিলেন। তারপরে এখন উনি বাড়িতে রান্নার কাজ করেন আর কি, আয়ার কাজটা ছেড়ে দিয়েছেন। লকডাউনের পর থেকে আয়ার কাজ আর নতুন করে নেননি। তো সেই সময় ওনার বোনের স্বামী রানাঘাট স্টেশনে প্রায় দিন গিয়ে এমনি বসে থাকতো। ওখানে প্রথমত ছিল ওদের একটা ঠেক ছিল, তাস খেলা, এই থাকে না চুপ করে বসে গল্প করা, তা সারাদিন কাজকর্ম করতো, মাল ববা বা জাতীয় যে কোনো কাজ করতো, তারপরে গিয়ে এমনি বসে থাকতো স্টেশনে। কতক্ষণ হয়েছে কার সঙ্গে ফোনে কথা বলতো, তো বোন ওর স্বামীকে সন্দেহ করতো। উনি পরিষ্কার বলেছেন যে দেখুন মানুষ মারা গেছে, এখন এসব কথা বলা উচিত না, কিন্তু ঘটনা যেহেতু বলতে বলেছি নাহলে লোকেরা বুঝবে না। তো আমার বোন ভাবতো যে আমার স্বামীর সঙ্গে বোধহয় অন্য কোনো মহিলার সঙ্গে গল্প করে, এটা একটা সবসময় সন্দেহ থাকতো। তো কেউ ফোন এলেই ওর বোন পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। রানাঘাট স্টেশন থেকে ওদের বাড়িটা খুবই কাছে, মানে ট্রেন যখন যায়, উনি বলছেন আমার বোনের বাড়ি, মানে এটা যেহেতু বোনের জীবনের ঘটনা, উনি সম্পূর্ণ বাড়ি বলতে সব কিছু উনি রানাঘাটে ওনার বোনের বাড়ির কথাই মেনশন করছেন। যখন প্রথম উনি ওনার বোনের বিয়ে হয় ওই বাড়িতে গিয়ে থাকতেন, মানে নতুন আত্মীয় হিসাবে, বলছে মনে হতো ট্রেনটা যেন বুকের ওপর দিয়ে চলে গেল, মানে বুঝতেই পারছেন যে কতটা স্টেশন থেকে কাছে বাড়ি। উনি বলছেন এরকমই একটা সময় আমার বোন দেখতো প্রায় দিন রাত্রিবেলা স্বামী কার সঙ্গে কথা বলে। ওদের একটা ছেলে হয়েছিল, ছেলেটা কলেরা হয়ে মারা যায়, তারপর থেকে ওদের আর ছেলেপুলে কিছু হয়নি, স্বামী স্ত্রীর সংসার। কখনো বলতো যে যা আছি ঠিক আছি, কাজের তো ঠিক নেই, বাচ্চাদের তো খরচও আছে, তো বাচ্চা কাচ্চা নিয়ে ওদের সংসারে কিন্তু কোনো অশান্তি ছিল না, যে বাচ্চা নেই বা কেন। ওর স্বামীর অত বাচ্চা কাচ্চা নিয়ে মাথা ব্যথা ছিল না, ও এদিকে পড়ে থাকে ওদিকে পড়ে থাকে, সংসারে কোনো মতিগতি নেই, যেন বা বউয়েরই খবর রাখে না, আর সন্তান কি হবে আর কি। তো এইবার কথা বলতো কার সঙ্গে বসে বসে, এবার ও বোন গিয়ে পেছনে দাঁড়িয়ে থাকতো, বোনকে দেখেই উনি মানে খ্যাক করে কথা বলে উঠতেন, কী ব্যাপার আমি কথা বলবো তোমার সবেতে দাঁড়ানো, বলে বোনের সঙ্গে ঝগড়া ঝামেলা বেঁধে যেত। এবং কখনো নেশা করে এসে স্বামী স্ত্রীর মধ্যে খুব হুলস্থুল বেঁধে যেত। তো ওই কার সঙ্গে কথা বলতো সেটা সেদিন কিন্তু যেদিনকার ঘটনাটা ঘটলো সেদিন কিন্তু নেশা করেনি, ও প্রায় দিন রাত্রিবেলা 12টা 12:30টার সময় গিয়ে স্টেশনে গিয়ে বসে থাকতো। কখনো ওই যে বললাম ওদের একটা ঠেক ছিল, তাস খেলা, বসে বসে হাবি জাবি গল্প করা, সেখানে গিয়ে বসতো। ওদের মধ্যে একজন বন্ধু ছিল, সে ঘুগনির দোকান দিয়েছিল, সে তবু কাজ করতো। ওর স্ত্রী মানে বোন বলতো যে কিছু হলে একটা ফুচকা বা ঘুগনির দোকান দাও না, তাতেও তো একটা রোজকার কাজ আসে, কখন কে ডাকবে একটু জোগাড়ের কাজ করা, একদিন করলে 10 দিন বাড়িতে বসে থাকে। সংসার চালানো খুব দায়, বোনও পরিচারিকার কাজই করতো, কিন্তু একার এতে সংসারে খরচা খুবই, কেন ওদের শ্বশুর শাশুড়ি ছিল,
গ্রামের বাড়িতে, সেখানে টাকা পাঠাতে হতো, তার জন্য ওদের খুবই কষ্টে দিন কাটতো। আর বোনেরও ইনকাম যে খুব বেশি তা তো নয়, একটা বাড়িতেই বোন কাজ করতো। জামাইয়ের আর একটা খুব ছিল যে প্রচণ্ড রাজার হালে খাওয়া দাওয়া, মানে 2 টাকা রোজগার হলে 10 টাকার খাওয়া দাওয়া বাড়িতে হতো, মানে উনি উদাহরণ হিসাবে বলছেন আর কি। তাতেও ওদের সংসারে প্রচণ্ড অসুবিধা হতো, ওই জন্য আরও বেশি অভাবটা ওরা ফিল করতো। রাত্রিবেলা গিয়ে প্রায় দিন বসে থাকতো। আমার বোন বলতো রাত দুপুরে স্টেশনে বসে থাকাটা, যারা ট্রেন ধরছে এ ধরছে ঠিক আছে, রানাঘাট তো কোনো বিশাল বড় স্টেশন না, লোকজন থাকে সবসময়, কিন্তু তবুও রাতের দিকে ও যেন 12টা 12:30 যখনই ফোন আসতো, জানে বউ পাশে দাঁড়িয়ে কথা শুনবে, সেই ভয়ে ও ছুটে স্টেশনে চলে যেত, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো। তো এটা একদিনের ঘটনা না, নিত্য নৈমিত্তিক দিনের ঘটনা ছিল। এই নিয়ে বোনের সঙ্গে খুব অশান্তি, প্রায় 1.5-2 ঘন্টা বাদে বাড়ি ফিরত। কোনো দিন ঝগড়া হতো, কোনো কোনো দিন মুখ গোমরা করে ঘুমিয়ে পড়তো। তো যেদিনকার ঘটনা সেদিনকে ওই রকম চলে গেছে, সেদিনকে বোন আর আটকায়নি, কেমন যেন ওর ব্যাপারটা অভ্যেস হয়ে গেছিলো। বুঝতেই পারছে স্বামী এমন কিছু কথা বলেন যেটা ওর সামনে বলা যায় না। উনি খুব ঠাকুরের কাছে মানত করা, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতো যে কারোর পাল্লায় পড়েছে কি না, ওর চেনা জানা কাউকে জিজ্ঞেস করতো, কেউ কিছু বলতে পারতো না, বলে না আমরা তো কোনোদিন কাউকে দেখিনি, শুধু ফোনেই কার সঙ্গে নাকি গল্প করে। ও ফোনেই কাকে খুঁজে পেয়েছে। আচ্ছা, তাকে বলেছে যে বন্ধুদের বলেছে বাড়িতে শান্তি পায় না, বউ ঝগড়া করে, ফোনেতে বন্ধু পেয়েছি, বন্ধু গল্প করে, মনে শান্তি পাই, ব্যাস এইটুকুই। তাতে স্বাভাবিক বোনের খারাপ লেগেছে। বোন একটা টাইমের পর চুপচাপ হয়ে গেছিলো, যে বেশি ওকে আর ঘাঁটাতো না, যা পারছে করুককে। এইরকম একটা সিচুয়েশানে বাড়িতে ও সেদিন বলছে প্রায় 12:30 একটা, কেন দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা চলেছিল, মানে ঝগড়াঝাটি না, এমনি কথাবার্তা চলছিল সংসারের কোনো কিছু বা কাজকর্মে। তারপরে ও যে মালিকের মানে রাজমিস্ত্রির আন্ডারে কাজ করতো, সে ফোন করেছিল, তো সমস্ত ফোন টোন করে প্রায় 12:30 বেজে গেছে। তারপরে ও যাকে ফোন করে তাকে ফোন করার জন্য যাচ্ছে, এবার খালি দেখছে যে বউ পাশে আছে কি না, বা বউ খাওয়া দাওয়া করার পর বউ বাসন মাজতে যেত, রান্নার বাসন, রাত্রে বাসন, দেখছে যে চলে গেছে না বসে আছে। যেই দেখেছে বউ নেই, তাহলে তো এই সুযোগ, কিন্তু ওর বউ ছিল, মানে ওনার বোন কিন্তু ছিল, বোন দূর থেকে লক্ষ্য করছে যে ও খালি এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে সামনে এলেই তো আবার ঝগড়া টগড়া করবে, কেন যাচ্ছ, কী দরকার, ইত্যাদি ইত্যাদি। তো সেই সব কথাগুলোকে অ্যাভয়েড করার জন্য ও দেখলো যে না, নেই, যাকে ভালো হয়েছে নেই। যেই ও বেরিয়ে চলে গেছে, তার ঠিক 1 ঘন্টাও হয়নি, বলছে দৌড়তে দৌড়তে এলো, এমনভাবে এলো, এসে মানে এমন হোঁচট খেলো ঘরের মধ্যে, ফোনটা হাত থেকে পড়ে, আর সাধারণ ফোন, ওটা কোন একদিকে ব্যাটারি একদিকে ফোন, মানে ছত্রখান হয়ে গেল। ও বলছে কি হয়েছে, এরমভাবে কোথা থেকে এলো, কি হলো তোমার হাতে? বলছে দেখো না, বহুত করছে, বলে প্রথমে কিছুক্ষণ তো বাবা বাবা এরকম করছিল, মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভয় পেয়ে গেছে। তখন রাত্রি প্রায় 1:15 বাজে, মানে 1:15টার সময় ও ভেবেছে কি কেউ হয়তো তাড়া করেছে, কারোর থেকে টাকা ফাকা ধার করেছে, টাকা দিতে পারছে না বলে ধার করবে, তুমি কি আবার ধার করেছো, লোকে তাড়া করেছে, এইভাবে তোমার বেঘরে প্রাণ যাবে। ও বলছে আমি মানে কথার কথা বলেছি, কোন কথা কখন ফলে যায়। ও বলছে যে না না না, আরে এটা অন্য জিনিসে ভীষণ আমাকে করছে। তারপরে সেই রাত্রিটা কোনো রকমে কাটলো। ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যেস, ভোরবেলা ওর সকালবেলা উঠে সমস্ত কাজ ছেড়ে ওকে তো কাজে বেরোতে হয়, ও 8টার সময় বোন কাজে বেরিয়ে যায়, 8টা 8:30টায় বেরোয়, সেই বিকেলবেলা আসে। তো সেই জন্য আর সপ্তাহে 1 দিন ছুটি থাকে, সেই জন্য ওকে তাড়াতাড়ি উঠতে হয় সংসারের কাজকর্ম সারতে। দেখছি স্বামীর খুব শরীর খারাপ, গায়ে খুব জ্বর, তো কাজের বাড়িতে ফোন করে দিল যে বৌদি যাব না। ওরা বলছে হ্যাঁ এখন তো চতুর্দিকে একটা রোগ এসছে, সেই সব কিছু নাকি? বলছে না না, এমনি কালকে রাত্রে ভয় পেয়েছে। বলে ভয় পেয়েছে, বাচ্চা ছেলে নাকি? বলছে না এমনি, কি জানে কি হয়েছে। বলে দেখো কারোর সঙ্গে মারামারি করে এসছে হয়তো। বলছে না না দি, ও আর কথা বাড়ায়নি, কাজের বাড়ির যিনি মালিকিন তার সঙ্গে। তখন ওকে চাটা করে দিয়েছে, দেখছে কাপ ধরতে পারছে না, প্রথমে কাপটা ধরতে গেল, কাপ ফেলে দিল। বলছে তুমি এরকমভাবে কাঁপছো কেন? আর ঠিক বয়স্ক মানুষদের যেমন হাত কাঁপে না কোনো কিছু ধরতে গেলে, ওইভাবে কাঁপছে হাতটা। ওর কিন্তু কোনো নার্ভের প্রবলেম ছিল না। সেই দিনই প্রথম দিন দেখছি যে হাতটা কাঁপা, ওটা হচ্ছে প্রথম সিমটম যে হাত কাঁপা শুরু হলো।
হাত কাঁপছে বলছে কী বলছে, আমি করছি না ইচ্ছা করে, এটা এরম হচ্ছে, গায়ে বেশ জ্বর। তারপরে জ্বরের ওষুধ দেওয়ার পরে জ্বরটা নেমে গেল, হাত কাঁপা কিন্তু বন্ধ হচ্ছে না। হাতটাকে যদি এমনি খাটে রেখে দেয় তখনও হাত কাঁপে, হাত কোলে রাখলে হাত কাঁপে, কিছু ধরতে গেলে তো কথাই নেই, আর ডান হাতটা একমাত্র। তারপর বলছে যে কি হয়েছিল রাত্রেবেলা, তখন ও বলল দু একজন বন্ধুকে খবর দিয়েছিল, পাশাপাশি যারা আছে তারাও এসছে, তাদের সবার সামনে বলল যে রাত্রেবেলা আমি একটা বন্ধুর সঙ্গে তো গল্প করি। এবার ও নিজেই বলছে, এবার কথা বলার জন্য তখন ওর দাদা বলেছে যে গল্প বাড়িতে করা যায় না, স্টেশনে যাচ্ছিস কেন, কীরকম বন্ধু, মহিলা, ফোনে কথা বলতে হচ্ছে স্টেশনে গিয়ে। বলছে না এমনি কথা বলি। বলে পুলিশে তাড়া করেছে না, পুলিশ থাকে, আরপিএফ থাকে। বলছে না পুলিশে তাড়া করেনি, কারণ বিনা টিকিটে স্টেশনে উঠলেও কিন্তু এখন চার্জ নেওয়া হয়। বলে ওর সব কিচ্ছু না। বলে আমি এরকম 3 নম্বর প্ল্যাটফর্মের ওখানে স্টেশনে আমি বেঞ্চটায় বসেছিলাম, এমনিতে এদিক ওদিক বসি, আগেও অনেক দিন তো বসেছি, কি জানি মনে পড়ছে না, ওখানে তো বসে আছি, মা দেখলাম আমার পাশে এসে একজন মাঝবয়সী মহিলা এসে বসলো। মহিলা এমনি, আমি ভেবেছি কি এমনি হয়তো কথা বলবে বা কিছু, চুপ করে বসে আছে। আমি বলে এত রাত্রে মহিলা, ভালো ঘরের মহিলা হয়তো না। আমি এমনি বললাম কি ব্যাপার, কি দরকার, কোথায় যাবেন, এত রাত্রে তো ট্রেন নেই, সেই তো ভোরবেলার ট্রেন। বলে আমি কথা বলছি। এরপর বলছে চুপ করে বসে আছে। বলছে পোশাক কেমন ছিল, বলে পোশাক শাড়ি না কীরকম একটা কেমন আলখাল্লার মতো কী পরে আছে। বলে আমি অত বুঝতে পারলাম না, মহিলাদের পোশাক তো শাড়ি জাতীয় কিছু হবে হয়তো। বেশ কালো, মানে একদম ঘন কুচকুচ করছে কালো, চুলও কালো, গায়ের রঙও কালো। বলছে সে তো হতে পারে। বলছে কেমন টাইপের, বসে আছে পাথরের মতন বসে আছে, একটা সাইড হয়ে আর কি, আমার দিকে তাকাচ্ছেও না, ফিরছেও না, কোনো কথা বলছে না। বলে তারপর হঠাৎ করে উঠে গেলে শোঁ শোঁ করে স্টেশন থেকে নেমে, প্ল্যাটফর্ম থেকে নেমে ওই লাইন দিয়ে যাচ্ছে। বলে তাতে কী হয়েছে? বলছে ওর শরীরটা পুরো ভাসছে হাওয়ায়। দেখলাম শরীরটা আছে, মুন্ডুটা নেই, মুন্ডুটা খুলে পড়ে গেল চোখের সামনে, খুলে পড়ে লাট্টুর মতো গড়াতে যাচ্ছে। আর ওই মুন্ডু ছাড়া বডিটাও ভাসতে, যেন মনে হচ্ছে আমরা ডিসকভারিতে দেখি যেমন কোনো প্রাণী এরকম লাফাতে যায়, অনেকটা বাঁদরের মতো, বা যেভাবে বর্ণনা করলে বুঝবে তোমরা, ওরকমভাবে লাফাতে বডিটা যাচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি কেটে গেল। মুন্ডুটা লাফাতে আর একটা লাইন দিয়ে যাচ্ছে, বডিটা লাফাতে একদিকে যাচ্ছে। বলে এই দেখে চোখের সামনে আমার পাশে এতক্ষণ বসেছিল, আমি দৌড় লাগিয়েছি বাড়ি যাবার জন্য। এবার আমি যখন আসছি দেখছি মুন্ডুর মতন ওইটা ঠিক নারকলের মালার মতন ঠক ঠক করে আওয়াজ করতে আমার পেছন আসছে। আমি পাগলের মতো দৌড়তে বাড়িতে এসেছি। কিছু বাড়িতে আসার পর আওয়াজটা বন্ধ হলো। কিন্তু রাত্রেবেলা কালকে গোটা রাত জ্বরের মধ্যে মনে হচ্ছে যেন আমার দরজার পাশে, মানে বাইরে, আমার পাশে তো আমার বউ ঘুমাচ্ছিল, দরজার বাইরে যেন মনে হচ্ছে মালার মতো কি একটা, যেন কেউ বল যেমন ড্রপ খাওয়ালে আওয়াজ হয়, ওরকম আওয়াজ হচ্ছিল। তখন ওর একটা দাদা শুনে বললো, আচ্ছা বুঝেছি, আচ্ছা খুব বুঝেছি, আসলে তুই নেশাটা বেশি করে ফেলেছিস, ওই জন্য এরকম মনে হচ্ছে। তো বলছে কি বলবো দিদি, আমার বোনও আমায় ফোন করে বলেছিল ওর জামাইয়ের শরীর খারাপ, তারপর 3-4 দিন ধরে জ্বর আসছে যাচ্ছে, রক্ত পরীক্ষা করা, সমস্ত কিছু করা হলো। আবারও বলি, তখন আমাদের এই সাইডে করোনা কিন্তু তখনও অতটাও, মানে সেই কোয়ারেন্টাইনে যাওয়া বা ওই জিনিসটা তখনও আসেনি, আসবো করছে, তখনও আসেনি। সব রকম পরীক্ষা করা হলো, জ্বর শুনলেই মানুষের ভয় ধরাটা শুরু হয়েছিল সবে। কিচ্ছু পাওয়া যাচ্ছে না, শরীর বেশ দুর্বল। বলে আমার বাপের বাড়ির ওরা একদিন গেল, আমি একদিন গিয়ে কাজ কামাই করে গিয়ে বোনের পাশে দাঁড়ালাম, বোনের হাতে টাকা পয়সা দিয়ে এলাম। বোন বলছে সব থেকে মুশকিল, রুগীটাকে রেখে যাই কি করে, যাদের এসে মাঝে দেখে যাচ্ছে, কেন মানুষের বাড়ি তো আমার কাজও আছে, আমাকে তো কাজও করতে হবে। বলছে এরকম অবস্থায় বেশ কিছুদিন চলতে করোনার লকডাউন ফেজ 1 স্টার্ট হয়ে গেল। ব্যাস এবার যে বাড়িতে কাজ করতো তারাও বলে দিল যে এখন এমনিতে তোমার স্বামীর শরীর কি জ্বর না কি বলছো, আর শরীর ভেঙে যাচ্ছিল, মনে হচ্ছে যেন প্রতিদিন একটু করে রোগা হয়ে যাচ্ছে।
কেউ বলছে হয়তো দেখো টিবি হয়েছে, কেউ বলছে হয়তো দেখো এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু কোনো রকম টেস্টে কিচ্ছু বেরোলো না। আস্তে আস্তে রোগা হয়ে যাওয়া, রাত দুপুরে ভয় পেয়ে সে বাচ্চাদের মতো চেপে ধরতো, ওই দেখো আবার এসছে আবার এসছে। একদিন বলছে কিছু না, জানলায় দাঁড়িয়ে আছে, এমনি তখন রাস্তাঘাটে লোকজন কম, রাত্রেবেলা হলে পুলিশ লোকজন বেরোলে তারা করছে, দিয়েছে জানলা খুলে বলছে ওই দেখো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমার পেছন পেছন এসছে। বলে তখন বোন রাগ করে বলে ওই বাইরে বলছে ছায়া ঘুরছে, আর ভেতরেরা স্বামী স্ত্রী ঝগড়া করছে। বলে তোমার যাওয়ার দরকারটা কী ছিল? তুমি ওই প্ল্যাটফর্মের বেঞ্চে বসতে গেলে কেন? আজকে বসলে বলেই তো তোমার ওরকম হয়েছে, প্রতিদিন রাত্রে যাও, বেশ হয়েছে, ওকে ভয় দেখিয়েছে, মানে এরকমভাবে বলেছে। তখন ওর বোন না ব্যাপারটা জানে, অসুস্থ, হাবিজাবি খায়, ওখান থেকে হয়তো জ্বর টর এসেছে, কোথায় কি কোনো ভাইরাস এসছে, কিন্তু ভৌতিক ব্যাপারটা কিন্তু তখনও কেউ বিশ্বাস করেনি। বলে আমাদের ঘরেও আমরা চট করে লেখাপড়া কম জানতে পারি, কিন্তু অত ভূত প্রেত আমরা মানি না, জানি নেশা ভাঙ করে কী দেখতে কী দেখেছে, ওর কথা আর কে বিশ্বাস করে। এরকম চলতে চলতে বোনের কাজ তো বন্ধ হয়ে গেল, কারণ সে কাজের বাড়ি থেকে বারণ করে দিয়েছে। এবার বোন ওই যেখানে যেখানে লাইন দিয়ে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা থেকে চাল দিত, ডাল দিত, কেউ সাবান দিত, সেগুলোই টোকেন দিয়ে যেত, বোন ওগুলো গিয়ে গিয়ে নিয়ে আসতো। ওতেই কোনো রকমের সংসার চলছিল। আর জমানো টাকা প্রায় শেষের দিকে। একদিন কোনো রকমে স্বামীকে জেঠির কাছে রেখে এসে আমার কাছে এলো যে দিদি কিছু টাকা দিয়ে একদম চালাতে পারছি না, যেটুকু যা ত্রাণেতে মানে ওই টোকেন দিয়ে যায় যারা সংস্থা থেকে যা দিচ্ছে ওতে চলছে না, আর টাকা তো প্রায় শেষের দিকে। যা ওষুধ, ওই হাত কাঁপার নার্ভের ওষুধের প্রচুর টাকা দাম, কিন্তু হাত কাঁপার তো কই কমছে না, সেই যে হাত কাঁপছিল সে কাঁপুনি রয়েই গেছে। তার মধ্যে এই অবস্থা। একজন ডাক্তার বললে হসপিটালে দিয়ে দাও, লোকাল ডাক্তার বললেন। তো হসপিটালে তখন খোঁজখবর না হলো, পাশাপাশি ওর যে বন্ধু বান্ধব পাড়ার ছেলেরা বললো এখন হসপিটালে করোনার জন্য সাংঘাতিক অবস্থা, চতুর্দিকে কোনো লাভ নেই, হসপিটালে দিলে আরও অবস্থা, বরং তোমার রোগ এসে যাবে, মানে দুজনে একসঙ্গে অসুস্থ হয়ে গেলে বাড়িতে যা ট্রিটমেন্ট হচ্ছে করো, এই মহামারী কাটুক, তারপরে দেখা যাবে, কলকাতার দিকে নিয়ে যেতে হবে। কলকাতার কথা হয়েছিল যে পিজিতে নিয়ে যাবে, ওখানে খুব ভালো নার্ভের ডাক্তার আছে, ওখানে চিকিৎসা করা হবে। বলছে এরকম মাসখানেকের বেশি হয়ে গেছে, রোগ ভোগ আর্থিক অনটন সমস্ত কিছুর মধ্যে চলছে, তার মধ্যে অদ্ভুত একটা জিনিস আরম্ভ হলো মাসখানেকের পর থেকে। ওর স্বামীর আবভাব চালচলন কেমন মেলি মেলি হয়ে যাচ্ছিল। প্রথম কথা হচ্ছে যে দাড়ি গজানো বন্ধ হয়ে গেছিলো। বলে আমাদের চোখের সামনে দেখা, কোনো গল্প কথা নয় যে কারুর থেকে মুখ থেকে শুনে বলছি। দাড়ি কামাচ্ছে না, একজন পুরুষ মানুষের দাড়ি গজাচ্ছে না, অদ্ভুত বিষয়। চুল বাড়ছে, চুল তো মানুষের বাড়বে, কিন্তু চুলের বাড়ের হার যেন বেড়ে গেছে, নখ হাতের বেড়ে যাচ্ছে, অথচ দাড়ি গজাচ্ছে না। এবং অদ্ভুত আরও অনেক কিছু পরিবর্তন আসছিল, বলে সব কিছু বলার নয়, মোটামুটি ধরে নিন গোটা শরীরে তার একটা মেইলি পরিবর্তন আসছিল। এবং হাঁটা চলা, বাথরুমে যাচ্ছে আসছে, এমনি তো সারাদিন শুয়েই থাকতো, মেয়েদের মতন যেন মনে হচ্ছে হাঁটছে। একদিন দেখছে যে বউয়ের শাড়ি নিয়ে পরতে যাচ্ছে, বলছে তুমি শাড়ি পরতে যাচ্ছ কেন? বলছে না লুঙ্গিটা খুঁজছিলাম, চান করে বলছে। বলছে লুঙ্গি কি ওটা থাকে? এটা লুঙ্গি শাড়ি চিনতে পারছো না? তার অভাবে আর রোগের ঠেলায় বোনও তখন খুব মানে কর্কশ হয়ে গেছিলো, বলতে সারা জীবন এমনি জ্বালাতন করলো, এখন অসুস্থের সময় এখন আবার অন্য ধরনের পাগলামি শুরু করেছে। তা আমার বোন ভাবতো কি ওর মাথা খারাপ হয়ে গেছে। তা আমি বলেছিলাম যে হ্যাঁ মাথা খারাপ হলে দাড়ি গজাবে না কেন? বলে জানি না, ও মাথা খারাপ হলে হয়তো এরকম হয়। ওর আগের বসে বলছে, কেন ও বেশি লেখাপড়া জানে না, আমিও জানি না, যে নার্ভের রোগ থেকে হয়তো হয়েছে। আমি ভাবলাম হয়তো তাই হবে, আমরা কতটুকু কি জানি। তবু যেন কানে খটকা লাগলো যে এরকম তো কখনো শুনিনি যে নার্ভের রোগ হলে দাড়ি গজানো বন্ধ হয়ে যায়, মেইলি ভাব হয়ে যায়। তো বোন বললো না না, ওই কার বাড়ি কাজ করতো তারাদের ফোন করে একদিন কথা হয়েছে, বলছে নাকি হরমোন মানে হরমোনকে হরমোন বলছে হরমোন থাকলে ওরকম চেঞ্জ হয়। বলে সে তো এরকম রাতারাতি কেন হবে? ও বললো আমি এত শত জানি না, সংসারে একেতে অভাব, আমার এসব জানতে, এত লেখাপড়ার ব্যাপারে আমার আগ্রহ নেই। আস্তে 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 মানে পাগলের মতো দাঁত খিঁচোতো, নানা রকম কারবার করতো। হঠাৎ করে বউয়ের শাখা পলা যেটা
আর একটা শাঁখাপলা খুলে রাখা আছে, সেটা নিয়ে পড়ে নিত। বলছে এটা পড়ছো কেন? বলছে আমি এটা পড়বো, আমি মেয়ে মানুষ না। বলে লাস্টের দিকে সবাই জানতো পাগল হয়ে গেছে, রোগে রোগে মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কিন্তু যেদিন মারা গেল সেদিন সকালবেলা আমার বোন নিজে, সকালবেলা মানে তাও 3:45 বাজতে যায়, মানে সবে সকাল হচ্ছে, বলে আমার বোন নিজে চোখে দেখেছে ওর দরজার বাইরে একজন মুন্ডুহীন মহিলা, যেটা ওর স্বামী এতদিন প্রথম থেকে বলে এসছে আমরা নেশা করেছো, এই করেছো, ভুল দেখছো বলে তাকে যা তা সবাই কথা শুনিয়েছে, কেউ ছেড়ে কথা বলেনি। সে ঘুরে বেড়াচ্ছে আর মুন্ডুটা ওর বাড়ি থেকে একটু এগিয়ে ওখানে ঘুরছে, ওটা দেখতে পাচ্ছে, ও মুন্ডুটা ড্রপ খাচ্ছে। এটা দেখেছে এবং তার সঙ্গে দেখলো রাস্তার কুকুরগুলো, বলে আমি যদি চোখে ভুল দেখি হতে পারে, রাস্তার কুকুরেরা ছেঁকে ধরেছে চিৎকার, পাশাপাশি বাড়িতে সবার উঠে যাওয়ার জোগাড় ওই ভোর রাত্রে। এত চিৎকার কুকুরদের, কুকুররা তো দেখছে আর চিৎকার করছে, গলির কুকুর, অন্য পাড়ার কুকুর সব ছুটে এসছে ওই দৃশ্য দেখে। আর আমি পাথরের মতো জানলা দিয়ে দেখছি আর দাঁড়িয়ে আছি। আর তার 15-20 মিনিট বাদেই আমার রান্নাঘর থেকে ঝমঝম করে বাসন পড়ে গেল। আমি বাসনে দিয়ে দেখি পুরো রান্নাঘর একদম, একটু পান্তা ভাত রেখেছিলাম, ভাবলাম বিড়াল ঢুকলো, এই ঢুকলো, একে তো ওই অবস্থা। ওই জিনিস দেখে আমার থরথর করে শরীর কাঁপছে, গা হাত পা কাঁপ দিচ্ছে, ওর বোন বলছে। তার মধ্যে পান্তা ভাত একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা পড়ে একদম পুরো রান্নাঘরে ভর্তি, ভাতে আর জলে থই থই করছে, বাসন পড়ে গেছে। এদিকে বেড়াল টেড়াল কিচ্ছু দেখা গেল না, জানলাটাও মোটামুটি যেরকম ও কাঠের টেনে দিয়ে একটা দড়ি লাগিয়ে রাখে সেটাও একদম প্রপারলি সব কিছু করা আছে। একটা বেড়ালে ঢুকতে গেলেও তার মিনিমাম একটা স্পেস লাগে। এইসব হয়ে ঘরে এসছে, স্বামীর দিকে তাকিয়ে কেমন লাগলো, দেখছে স্বামী মারা গেছে। তারপর কান্নাকাটি করে সবাইকে এ বাড়ি ও বাড়ি ডাকলো, সবাই এলো, প্রত্যেকে এসে ওই রান্নাঘরের ওই অবস্থাটা দেখেছে। আরেকটা বিষয়ও বলতে পারে, বলছে যেদিন আমার বেলার দিকে আমার স্বামীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে বলে, তখন তো আমার মনের অবস্থা খুব খারাপ। তখন আর একটা ছেলে, তাকে কিন্তু আমি কিছু বলিনি, আমার স্বামী মারা গেছে ব্যাস, এরপর আমার মাথা খারাপ হয়ে গেছে। তখন ওই জিনিসটা আবার মাথা থেকে না বেরোলেও হালকা হয়ে গেছে। সবাই বলছে তোমার স্বামী মানে আত্মাটা বেরিয়ে গেল, তো ওই জিনিসগুলো ফেলে দিয়ে জানান দিয়ে গেল। অনেকেই নাকি জানান দিয়ে যায় যে আমি চলে যাচ্ছি, বিশেষ করে যারা ইয়ং কারোর আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায়, কথিত আছে, লোকে বলে, এর কোনো প্রমাণ নেই। উনি বলছেন যে এরকম সবাই বলছে। তখন আর একটা ছেলে, তারা ওই যেহেতু মারা গেছে বলে সব দেখতে এসছে, তারা আর একজনের সঙ্গে আলোচনা করছে বলে আমি নিজে কানে শুনলাম। বলে জানিস আজকে রাত্রে একটা কুকুরগুলো ভোর রাত্রে এত চিৎকার করছিল, আমি জানলা খুলে দেখতে গেলাম, গায়ে জল ছুঁড়ছিলাম যে যা যা যা। তারপর দেখি একটা কাটা মুন্ডু, ও শুধু ওটা দেখেছে, কাটা মুন্ডু ড্রপ খাচ্ছে। বলে দূর, ও কোনো নারকেল গাছ থেকে নারকেল টারকেল পড়ে, বলে কিচ্ছু নারকেল না, চোখ আছে, ভুরু আছে, মহিলার মাথায় সিঁদুর আছে, আর নাকের এখানটা শুধু একটু রক্ত, মুখটা ড্রপ খাচ্ছে। বলে পরিষ্কার দেখেছি, প্রথমে দেখে ভাবছি কি ঠিক দেখছি, তারপর আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখেছি, একদম ঠিক দেখেছি। বলে আমার হাত থেকে মোবাইল পড়ে গেছে, কি সাংঘাতিক জানিস। বলে তার মানে সেই ছেলেটাও দেখেছে, আমি দেখেছি, অতগুলো কুকুরও সাক্ষী, যদিও তারা কথা বলতে পারে না, কিন্তু তারা যেভাবে চিৎকার করছিল। তো আমার স্বামী মারা যাওয়ার পর থেকে, তারপর থেকে আমাদের পাড়ায় বলুন বা ওখানে আর কেউ আমরা কিছু দেখতে পাইনি। তো এটা ওর বোন বর্তমানে নিজে পরিচারিকার কাজ করে, একটা বাড়িতে সারাদিনে থাকে, রাত্রে আসে, বলছে সময় কেটে যায়, বাচ্চা দেখাশোনার কাজ করে, আর মাঝে মাঝে ছুটি ছাটা হলে আমার কাছে এসে থাকে। বলছে যখন এরপর তখন একজন গুণিনের সঙ্গে আলোচনা হয়েছিল, সেটা অন্য কারণে গেছিল, ওর বোনের স্বামীর জন্য না, বোনের স্বামী তো ততদিনে মারা গেছে এবং করোনা কেটে গেছে, বলে 22 সালের কথা। বিকালে আলাপ হয়েছিল, তখন প্রায় বছর 1.5-2 হয়ে গেছে আমার বোনের স্বামী মারা গেছে। তিনি বললেন যে ওই মহিলার আত্মা ওকে ধরে নিয়েছিল। বলে যে উনি বললেন যে আমি অনেকের মুখ থেকে শুনেছি, বলে এগুলো তো সবাই বাইরে প্রকাশ করে না, রানাঘাটের ওই স্টেশনের ওই 3 নম্বর প্ল্যাটফর্মের একটা বেঞ্চ আছে, ওখানে রাত্রেবেলায় বসলে অনেক কিছু হয়, অনেকের জীবন অনেক ক্ষতি হয়েছে, অনেকে মানে কেমন একটা পরবর্তীকালে আত্মহত্যা করেছে।
এরকম অনেক ঘটনা ওখানে নাকি ঘটেছে, এবং সেটা রিসেন্ট না, অনেক বছর আগেকার ঘটনা। তো ওই বেঞ্চটা ওই মাঝরাতে ওরমভাবে বসা উচিত হয়নি বলে ওখানকার লোকেরা অনেকেই জানে। তারা অত রাত্রে সাধারণত কেউ যায় না, আর যদি বা কেউ মানে নেশাতুর ব্যক্তি কেউ যায় টায়, তাদেরকে তো কেউ, তাদের কথা তো কেউ শোনে না বা বিশ্বাস করে না। এটা হয়ে গেলে মেন সমস্যা। আর আপনার স্বামীর ওই জন্য দাড়ি গজানো বন্ধ হয়ে গিয়ে মেয়েলি চাল এসেছিলো, এটা মাথা খারাপ হয়নি, ওই আত্মা ধরে নিয়েছিল। তারপর যেদিন তাকে নিয়ে বেরিয়ে চলে গেল, ওই রকম ওই আর কি খাবার দাবার, আপনার স্বামীর আত্মা বেরিয়ে গেল, আপনাকে জানান দিয়ে গেল, সেটা ঠিক, প্লাস ও জোর করে যেহেতু টেনে নিয়ে গেছে, সেই স্পিডের জন্য ওই সব জিনিসপত্র পড়ে গেছে। আর ওই জন্য ও বাইরে আপনাকে দেখা দিয়ে চলে গেল যে আপনি, মানে আপনার স্বামীকে আমি এতদিন ধরেছিলাম বা সে আমার বশে ছিল। আর বলছে তাহলে ফোনে কথা বলতো কার সঙ্গে? বলে সেটা হয়তো হতে পারে কার সঙ্গে কথা বলতো। বলে কেন, আপনি পরে স্বামীর ফোন থেকে চেক করে করেননি? বলে সে ফোনে করেছি, সে ফোন আর কেউ ধরেনি। বলে জানি না দুটোর সঙ্গে কোনো মিল আছে কি না, নাও থাকতে পারে, কাকতালীয় হতে পারে, কারণ ভূত কী করে ফোন করবে? মানুষের সঙ্গেই কথা বলতো, সে হয়তো ভয় আর ফোন ধরে না বা কিছু। কিন্তু না, দুটো ঘটনা আলাদা। তবে আপনার স্বামী যেটা দেখেছে ওরকম অনেকেই দেখেছে, ওখানকার স্থানীয় অনেকেই জানে এই বিষয়টা। এই ছিল ঘটনা। তবুও মনটা খারাপ হয়ে গেল, ওনার বোন সন্তান হারিয়েছিলেন, স্বামীকেও হারিয়ে বর্তমানে একা, তবুও কাজকর্মের মধ্যে আছেন। শিশুর সেবা করা মানে তো ঈশ্বরের সেবা করা। ভালো থাকুক এটুকু প্রার্থনা করি। দিদি আপনাকেও ধন্যবাদ, আপনি আপনার এতটা ব্যস্ত সময় থেকেও ঘটনা বলে পাঠিয়েছেন। আপনারা যে রেগুলার শুনছেন এবং স্টেশনের ঘটনা আপনাদের মনে কতটা দাগ কেটেছে তার প্রমাণ এই ঘটনাটা, যে উনি লিখতে পারবেন না তবু কেমন শিখে নিয়েছেন, ভয়েস করে পাঠিয়েছেন। আমার সত্যি খুব ভালো লাগলো। সবাই পাঠানো ভালো। উনি যখন বলছেন আমি পড়াশুনো বেশি জানি না, আমি এত মোবাইলের কেরামতি জানি না, তারপরেও উনি পাঠিয়েছেন, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আবারও বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরও বলছি, তোমরা যারা এরকম ঘটনা প্রতিদিন শুনছো, প্লিজ লাইক করো, যাদের কাছে হাইপ অপশান এসছে হাইপ করো, ঘটনাটা আরও 5 জনের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা যদি হাইপ করে দাও এটা অটোমেটিক্যালি অনেকের কাছে ইউটিউব রেকমেন্ড করবে। তো এভাবেই তোমরা আমাদের সঙ্গে থাকো। চলে যাচ্ছে আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছিল জয়িতা, পাঠিয়েছিল ঘটনা, তোমাদের আশা করি মনে আছে, কদিন আগে জয়িতার ঘটনা পাঠ করা হয়েছে। সেই ঘটনাটিরই এটি দ্বিতীয় পর্ব বলতে পারো। বর্ধমান থেকে ও ঘটনা বলছে যে দিদি আজকে যে ঘটনাটা বলেছিলাম তারই সঙ্গে একটা যুক্ত ঘটনা বলতে যাচ্ছি। আমাদের যে পুজো করানোর ঘটনা বলেছিলাম না, তো পুজো করানোর পর আমরা সবাই বাড়ি ফিরে আসি গলসি দিয়ে। 1 সপ্তাহ পর্যন্ত সব ঠিক ছিল। তারপর আমি একদিন একা একটা ঘরে বসে ফোন ঘাঁটছিলাম। আমাদের 2টি ঘর, আমরা ভাড়া বাড়িতে থাকি। আমাদের আসল দেশের বাড়ি বদনগঞ্জ, হুগলি ডিস্ট্রিক্ট। বাবা পুলিশে সাব ইন্সপেক্টর, এখন এখানে ট্রান্সফার হয়েছেন। সেই ঘরে আমাদের ঠাকুর রাখা থাকে, গোপাল, রাধাকৃষ্ণ। আমি রাধাকৃষ্ণকে প্রচুর মানি। আমরা সবাই কৃষ্ণ মন্ত্র দীক্ষিত। আমাদের কুলদেবী হলেন মা সিংহবাহিনী। 500 বছরের ঠাকুর পুজো হয়, তার একটি ছবি রাখা আছে। আসল ঘটনায় আসি, আমি একদিন ওই ঠাকুর রাখা ছিল যে ঘরে, সেই ঘরে বসে ফোন ঘাঁটছিলাম। তো 5 মিনিট পর দেখি সেই ঘরে আলোগুলো কমছে আর বাড়ছে। আমি ভাবলাম ভোল্টেজের প্রবলেম হচ্ছে। ওই ঘরে ডান পাশে একটা বিশাল বড় কাঁচের জানলা আছে, স্লাইডিং গ্লাস উইন্ডো। সেই তখন কি মনে হলো, একবার তাকালাম জানলা দিয়ে, দেখছি একটা কালো ছায়া মুখ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে আমার পিছনে। আমি তাও ভাবলাম ধুর আমি ভুল দেখছি। আবার ঠিক 2 মিনিট পর আবার তাকালাম, দেখছি সেই ছায়া। আমি এবার মাকে ডাকলাম, মা ও মা। ডাকতে ডাকতে মা যখন এলো দেখলাম আর নেই সে ছায়া। তারপর মা বলল, তুই ভুল দেখেছিস, ঘরে ঠাকুর আছে। কি করে সম্ভব? বাড়িতে গোপাল আছে, সারাক্ষণ তিনি লীলা করছেন, এমন সম্ভব না। সেদিন রাত্রেবেলা বাবা আর মা মধ্যে কোনো কারণ ছাড়াই হঠাৎ একটা জিনিস নিয়ে তর্ক শুরু হয়ে গেল। এতটাই বড় পরিমাণ সেই তর্কটা চলতে থাকে যা আগে এমন কোনো দিন আমাদের বাড়িতে হয়নি। সেদিন রাত 12টায় বাবা ঘর থেকে বেরিয়ে যায় রেল লাইন দিয়ে। আমরা তারপর খুঁজতে খুঁজতে বের হয়ে যাই। দেখি বাবা গলসির 1 নম্বর প্ল্যাটফর্মে একটি গাছের তলায় বসে আছে। তখন রাত 1:30 বাজে। অনেক বুঝিয়ে বাবাকে আনা হলো।
তার পরদিন সকালবেলা আমি যখন চা খেতে বসেছি, গরম চাটা আমার ডান পায়ে পড়ে গিয়ে অনেক বড় ফোসকা পড়ে যায়। সেই দিকে থেকে বিকেল 5টা বাজলেই আমার গোটা গা ভারী হয়ে যাচ্ছিল, বিছানা থেকে ওঠার ক্ষমতা পর্যন্ত থাকছিল না। তার ঠিক 3 সপ্তাহ পর আমার 4th সেমিস্টার। আর আবার ঠিক 6 দিন পরের কথা বলছি। মা গোপালের জন্য ভোগ রান্না করতে গিয়েছিল। মা বলল, তুই ভালো করে বেড়ে দে, গোপালকে সেবাটা দে। আমি বাড়তে গিয়ে খাবারটা, প্রেশার কুকারের তরকারিটা ছিল, যখনই খুলতে যাই কুকারটা হঠাৎ তরকারি ঝোলটা এমন ছিটকে এলো যেন মনে হলো কেউ গায়ের ওপর আমার ছুঁড়ে দিল। তারপর আমার পেটের একটা সাইড পুরোপুরি পুড়ে যায়। সেখান থেকে রীতিমতো রক্ত বেরোতে শুরু হয়। ট্রিটমেন্ট করা হয়েছিল প্রচুর। মা বাবা তো প্রচণ্ড চিন্তায়। পণ্ডিতকে দিয়ে মামার বাড়িতে পুজোটা করানো হয়, তাকে ফোন করা হয়েছিল। সে বলল, তোমরা খোঁজ নাও ওখানে কার পুজো হয়েছে, সব ফুল বাকি ছিল নাকি জলে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেল যে ওরা জলে না দিয়ে বাড়ির পেছনের দিকে মাটি দিয়ে কিছুটা ফুল পুঁতে দিয়েছিল। তাই এই রকম হলো আমাদের সাথে। যেদিন আমরা গলসিতে এসেছিলাম, দশম মহাবিদ্যার পুজো হলো। পুজোয় বসা হয়েছিল সন্ধ্যে 7টা থেকে, পুজো চলেছিল রাত 12টা অবধি। পুজোর ঠিক শেষ হয় আর তার 30 মিনিট আগে বাড়ির দরজায় হঠাৎ জোরে কেউ ধাক্কা দিয়ে দিল। ব্রাহ্মণ বলল, যে ছিল সে বেরিয়ে গেল। আমাদের বাড়ির কুলদেবী মা সিংহ বাহিনী নতুন ছবি দেখছি, কেমন আচমকা ছবিটা আস্তে আস্তে ফেটে গেল, স্ক্র্যাচ পড়ে গেল। যেই ঘটের ওপর পদ্মফুল ছিল, পদ্মফুলটা অটোমেটিক পড়ে যায়। আমার আস্তে আস্তে শরীরটা হালকা হয়ে গেল। এরকম অনেক বিপদ আমাদের গেছে দিদি, এখন আমি ভালো আছি। এখানে আমার ঘটনা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আগের দিন পুরো ঘটনাটা তোমার পাঠ করতে পারিনি, মানে এপিসোডটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আজকে পাঠ করলাম। সত্যি এই ধরনের যারা কোনো কিছু উপাচার করছেন, যে সে জমি হোক, বাড়ি হোক, শান্তি সস্তায়ন করছেন, সে ফুলগুলোকে খুব নিষ্ঠা ভরে পুরোহিতের বিধান অনুযায়ী সে জলে দিতে বলুক বা যেমন বলুক তেমন করা উচিত। না হলে তার জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। ওনার বাবা খুব জোর বেঁচে গেছেন, কারণ আজকে প্রথম যার ঘটনা শুনলাম ওই স্টেশনে বসে থাকা, এইটা পড়তে গিয়ে আগের ঘটনার কথাটা মনে হলো যে ঈশ্বর ওনাদের রক্ষা করেছেন। এর থেকে বেশি কিছু বলবো না, কারণ এই ভদ্রলোক যেভাবে মারা গেলেন, এনার স্ত্রী সম্পূর্ণ একা হয়ে গেল, ব্যাপারটা খুবই আমার খারাপ লাগছে। ঘটনার জায়গা, কিন্তু দেখুন যার জীবনে ঘটে তারা কি ফেস করেছে। একেতে লকডাউন, ডাক্তারের সমস্যা, তার মধ্যে স্বামীকে নিয়ে তিনি কি দিন কাটিয়েছেন, ভাবতে গেলে সত্যি খুব খারাপ লাগে একা একজন মহিলা। দ্বিতীয় ঘটনাটাই বলবো, বোন তুমি ভালো আছো, তোমার পরিবারের লোক সুস্থ আছে, সেটাই সব থেকে বড় কথা। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্সে। কমেন্ট করেছেন অগ্নিকম, লিখেছেন দুটো ঘটনাই দু রকমের সুন্দর, ভয়ঙ্কর, তোমার ভয়েসটা দারুণ, ধন্যবাদ আপনাকে। DG3506 লিখেছেন ভেরি নাইস। বাতাসি বিশ্বাস লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইবার 200 রাইটার লিখেছেন বাট রিয়েল না মন গড়া কাহিনী। দেখুন অবশ্যই রিয়েল কাহিনী, তবু বলবো যদি আপনার বিশ্বাস করতে ইচ্ছা না হয়, আমরা বিশ্বাস করতে কাউকে বাধ্য করি না। উজ্জ্বল ঘোষ, এই যে একমাত্র বললাম, যার জীবনে ঘটে যায়, কে বিশ্বাস করলো না করলো, আমাদের বিশ্বাস করাতে ওনাদের জীবনে যেটা ঘটে যাচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না, তাই না? অনামিকা শেঠ, কাটোয়ালোকারে ঘটনাটা খুবই ভয়ঙ্কর, রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল। রিকা বললেন ধন্যবাদ, অনেক দিন পর আমার নাম নিলে। আমি ভাবলাম আমার নাম কোনো দিন নেবেন না, কারণ আমি বলেছিলাম তোমাকে ভালো লাগে। না না, আমি এসব কিছু মনে করি না। রিয়া পাজা রান্নাবান্না লিখেছে সত্যি কথা, আজকাল ভূতের থেকে মানুষ ভূতের ভয় বেশি, একদম ঠিক। অঙ্কিতা সামন্ত, এখানে দুটো জিনিস জানলে ভালো হতো। রিক্সা কাকু ফার্স্ট টাইম পেছন ফিরে কী দেখেছিল, আর রিক্সা কাকুর সাথে পরে কিছু হয়েছিল কি না, আমি জিজ্ঞেস করব আবার ওনার সঙ্গে কথা হলে, আমি অবশ্যই আপনার এই প্রশ্নটা রাখবো, যথেষ্ট যুক্তিসঙ্গত। সুবিদ দাস লিখেছেন খুব দুঃখজনক ঘটনা, রূপা দে RMPX কান্ট্রি ওয়াইড। মীনাক্ষী চ্যাটার্জির ঘটনাটি সত্যি বিস্ময়কর। বৃষ্টি কুকিং ব্লগস, ডিলাইটফুল কার র্যালি। অমিত ভট্টাচার্য, সর্বরী সান্যাল, মৌসুমি দে, হাইড্রাজোন 5 সত্যি ভয়ানক। বাবুন ঘোষ, মীনাক্ষী, সঞ্চিতা রয়, রবনীতা দাস, সুস্মিতা আকুলি এবং আরও অনেকেই। আপনাদের
প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে। ধন্যবাদ, শুভরাত্রি।